গুড আফটারনুন সবাইকে। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি এবং সুস্থ আছি। আমরা জানি আমাদের পরীক্ষার জন্য শর্ট সিলেবাস দেয়া হয়েছে, তো এখন আমরা আশা করছি যে সবার হাতে হাতে সেই সিলেবাসটি চলে গিয়েছে এবং আমরা যারা এখন পড়াচ্ছি তোমাদেরকে সেই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু পড়াচ্ছি। তাই তোমাদের মনোযোগটা খুব দরকার। হ্যাঁ, ক্লাসে তোমাদের মনোযোগ দরকার এবং তোমাদের বাড়িতে পড়াশোনা করাটাও খুব জরুরি। তো আজকে আমি গ্রামার পার্টের বাংলা উচ্চারণ নিয়ে কথা বলবো। উচ্চারণের একটি স্পেসিফিক অধ্বনি বা স্বরেয় ধ্বনি, সেটার উচ্চারণের নিয়ম নিয়ে কথা বলবো। যখন আমরা প্রথম ক্লাস নেওয়া শুরু করি অনলাইনে, তখন আমি তোমাদেরকে উচ্চারণের নিয়ম পড়িয়েছিলাম। আশা করি তোমাদের সেটা মনে আছে বা তোমরা সেটা খাতায় লিখে নিয়েছো। তো সেটা তো তোমরা পড়বেই। তো এর সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট স্বরেয় ধ্বনি উচ্চারণের নিয়ম, এটা আমরা তখনও শিখেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি আবারও এটা রিপিট করছি যে স্বরেয় ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম এবং তার সঙ্গে কিছু উদাহরণ। ঠিক আছে? তো আমরা জানি যে উচ্চারণ একটি বাচনিক প্রক্রিয়া, যেটি কিনা আমাদের বাকশিল্পের অন্তর্ভুক্ত। আমরা আমাদের মনের ইচ্ছা, অনিচ্ছা, আশা, চাওয়া পাওয়া সব ধরনের বিষয়গুলো একে অন্যের কাছে এই উচ্চারণের মাধ্যমে কিন্তু প্রকাশ করে থাকি, তাই তো? তো স্থানকাল পাত্রভেদে প্রত্যেক মানুষের উচ্চারণের মধ্যে কিন্তু একটা পার্থক্য দেখা যায়। যেমন রংপুরের মানুষ যেভাবে একটা শব্দ উচ্চারণ করে, নোয়াখালীর মানুষের মধ্যে কিন্তু সেটার একটা পার্থক্য রয়েই গেছে। এটা হয়ে থাকে মূলত স্থানকাল পাত্রের জন্যই হয়ে থাকে। তো এত কিছুর পরেও, এত পার্থক্য থাকা সত্ত্বেও একটি আদর্শ উচ্চারণ মানকেই মূলত আমরা প্রমিত বাংলা উচ্চারণ বলছি। ঠিক আছে? আর এই যে উচ্চারণের ক্ষেত্রে যে কতগুলো নিয়ম আছে বা সূত্র আছে, অবশ্যই কোনো একটা তো সার্বজনীন তো একটা উচ্চারণ থাকবে। আমি আঞ্চলিকভাবে যে শব্দটা যেভাবে উচ্চারণ করছি সেটা শুদ্ধ রূপ একরকম, যেটা পুরো বাঙালিদের মুখেই সর্বজন স্বীকৃত হবে। তো সেদিক থেকে হচ্ছে প্রতিটি শব্দ যথাযথভাবে উচ্চারণের জন্য যে নিয়ম বা সূত্র আছে, সেই নিয়ম বা সূত্রকেই আমরা মূলত উচ্চারণ রীতি বলে থাকি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বরেয় ধ্বনি উচ্চারণের নিয়ম, উদাহরণ সহ আলোচনা করো। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে বাংলা ভাষায় স্বরেয় ধ্বনি যেটা উচ্চারিত হয় সেটার রূপ হলো দুটো। তার মানে আমরা স্বরেয়কে দুই ভাবে উচ্চারণ করি, অবশ্যই ক্ষেত্র বিশেষে। একটা হচ্ছে স্বরেয় স্বাভাবিক উচ্চারণ, মানে স্বরেয় যেটা সেটা ঠিক অবিকল স্বরেয়র মতো করেই উচ্চারিত হবে। আরেকটা হচ্ছে ওর মতো করে উচ্চারণ, মানে স্বরেয় কখনো কখনো ওর মতো করে উচ্চারিত হয়। দেখো বোর্ডে লেখা আছে যে বাংলা ভাষায় ব্যবহৃত স্বরেয় এর উচ্চারিত রূপ দুটা। একটা হচ্ছে স্বরেয়, যেটাকে বলা হচ্ছে অর্ধবিপরীত স্বরধ্বনি, আর একটা হচ্ছে ও বা ওকারের মতো উচ্চারিত ধ্বনি। ঠিক আছে? তো আমরা এখন সরাসরি নিয়মে চলে যাব। নিয়ম, প্রথম নিয়ম যেটা, যে শব্দের শুরুতে স্বরেয় এর পরে যদি রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ থাকে, তাহলে সেই স্বরেয় ধ্বনির উচ্চারণটা ও এর মতো হয়। কি বলছি? যে শব্দের শুরুতে বা আদিতে, একই কথা, শব্দের শুরুতে বা আদিতে যদি স্বরেয় থাকে এবং তারপরে রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘকার থাকে, তাহলে স্বরেয় ধ্বনির উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। দেখো এখানে কিছু উদাহরণ লেখা আছে। অভিমান, নদী, অতি, বধূ, গভীর, এগুলো প্রত্যেকটিতে স্বরেয়র পরে হচ্ছে দেখো ঋষিকার আছে,
তারপরে দীর্ঘিকার আছে, ঋষিকার আছে, দীর্ঘকার আছে, দীর্ঘিকার আছে। হ্যাঁ, তো এগুলোর ক্ষেত্রে যে আমরা স্বরের প্রত্যেকটা যে ব্যঞ্জন ধ্বনি আছে এটার সঙ্গে যে স্বরেয়টা আছে সেই স্বরেয়র উচ্চারণটা আমরা কিভাবে করব, স্বরেয়র উচ্চারণটা আমরা ও এর মতো করে করব। তাহলে কি বলছে যে শব্দের শুরুতে বা আদিতে যদি স্বরেয় থাকে তারপরে রস্বই দীর্ঘই রস্বৌ দীর্ঘকার থাকে তাহলে স্বরেয় ধ্বনির উচ্চারণ ও এর মতো হয়। যেমন ধরো অভিমান তো দেয়া আছে, তাই তো এই অভিমানের উচ্চারণটা আমরা কিভাবে করব, এই স্বরেয় ধরে যদি আমি উচ্চারণ করি তাহলে এটার উচ্চারণটা হচ্ছে অভিমান, তাই তো। কিন্তু আমরা এটাকে কিভাবে উচ্চারণ করি, আমরা কিন্তু এটাকে অভিমান উচ্চারণ করি, তাই না। এখানে দেখো একটা কি আছে, ঋষিকার আছে, তার পূর্বে কি আছে, একদম সরাসরি ডিরেক্ট এখানে স্বরেও আছে। এরপরে দেখো নদী দেয়া আছে, নদীর উচ্চারণ তুমি কিভাবে করো, এখানে দেওয়া আছে নদী, কিন্তু নয়ের সঙ্গে কিন্তু একটা স্বরেও দেয়াই আছে, তাই তো। আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরেও যে স্বরবর্ণ সেটি যোগ থাকে। তাহলে এই উচ্চারণটা যদি আমরা করি তাহলে কি হবে, নদী, তা কিন্তু না, এটার উচ্চারণ আমরা কি করি, আমরা এটার উচ্চারণ করি হলো নদী। আর উচ্চারণে দীর্ঘিকারটা সবসময় কি হয়ে যায়, ঋষিকার হয়ে যায়। একইভাবে দেখো দেয়া আছে হচ্ছে অতি, আমরা এটার উচ্চারণ স্বরেও দিয়ে করি না, অতি আমরা কিন্তু করি না, এটার উচ্চারণ করি আমরা অতি। তারপরে দেখো দেয়া আছে বধূ, শুধু যদি এটাকে আমরা উচ্চারণ করি ব বধূ, তা তো না, আমরা কি উচ্চারণ করি বধূ। তারপরে দেয়া আছে গভীর, এটার উচ্চারণ কি গভীর, না, এটার উচ্চারণ হচ্ছে গভীর। কেমন, এই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে কি শব্দের শুরুতে বা আদিতে যদি স্বরেও থাকে এবং তারপরে যদি রস্বই দীর্ঘই রস্বৌ দীর্ঘকার থাকে তাহলে সেই স্বরেয় ধ্বনির উচ্চারণটা কিসের মতো হয়ে যায়, ও এর মতো হয়ে যায়। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার নিয়ম। এরপর আমরা 2 নাম্বার নিয়মে দেখব। দেখো এখানে কিছু 3টা উদাহরণ আমি এখানে লিখেছি, অনিয়ম, অক্ষম, অশিক্ষিত, যেগুলো কিন্তু আমাদের হচ্ছে এখানে যে স্বরেয় গুলো আছে, শব্দের শুরুতে যে স্বরেয় আছে সেটা কিন্তু নাবোধক অর্থে আছে। নিয়ম, নিয়মের নেগেটিভ হচ্ছে অনিয়ম, তারপরে যে সক্ষম, সক্ষমের নেগেটিভ হচ্ছে অক্ষম, তারপরে শিক্ষিত, শিক্ষিতের যে নেগেটিভ সেটি হচ্ছে কি অশিক্ষিত, তাই তো। তাহলে এখানে যে স্বরেয় আছে, শব্দের শুরুতে যে স্বরেয় আছে সেটি কি অর্থে আছে, নাবোধক বা নেগেটিভ অর্থে আছে। তাহলে স্বরেয় যদি নাবোধক হয় তাহলে আমরা এখানে লিখি শব্দের শুরুতে স্বরেয় যদি নাবোধক হয় তাহলে স্বরেয় এর উচ্চারণ অবিকৃত থাকে। এই অবিকৃত থাকে মানে কি, স্বরেয়টা ও এর মতো উচ্চারিত হয় না, যেই স্বরেয় আছে সেই স্বরেয় যে উচ্চারণ সেটাই থাকে। তবে সেদিক থেকে কি স্বরেয়টাকে নাবোধক অর্থে থাকতে হবে। শব্দের শুরুতে স্বরেয় যদি নাবোধক অর্থে থাকে তাহলে কি হবে, স্বরের উচ্চারণ অবিকৃত থাকবে। দেখো এখানে লেখা আছে অনিয়ম, এটার উচ্চারণ কিন্তু আমরা অনিয়ম করি না, আমরা কি অনিয়ম করি, একদমই না, এটার উচ্চারণ কিন্তু আমরা অনিয়মই করি, অনিয়ম, এটা হচ্ছে ঠিক। কেমন, তারপরে দেয়া আছে দেখো অক্ষম, এটার উচ্চারণ কি আমরা এভাবে করি অক্ষম, একদমই না, এটার উচ্চারণ কিন্তু আমরা স্বরেয় দিয়েই করি অক্ষম।
তারপরে দেয়া আছে অশিক্ষিত, এটার উচ্চারণ কোনোভাবেই অশিক্ষিত হয় না, এটার উচ্চারণ অশিক্ষিত হয়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে শব্দের শুরুতে এই স্বরেওটা যেহেতু নাবোধক অর্থে আছে, তাই এই স্বরের যে উচ্চারণ সেটা অবিকৃতই থাকবে, অনিয়ম, তারপরে অক্ষম, তারপর হলো অশিক্ষিত। এটার উচ্চারণটা আমাদের কোনোভাবে কি দিয়ে হবে না, ও দিয়ে হবে না। আমরা অনিয়ম বলি না, আমরা অক্ষম বলি না, আমরা অশিক্ষিত বলি না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম। তারপরে আমরা চলে যাব তৃতীয় নিয়মে। এখানে দেখো আমি লিখেছি অক্ষ, দক্ষ, কক্ষ, পক্ষ। হ্যাঁ, একই টাইপের, এবং প্রত্যেকটা প্রথম বর্ণের পরে আমাদের কি দ্বিতীয় বর্ণটা কি দেয়া আছে, যুক্ত খ দেয়া আছে। ঠিক আছে, তাহলে স্বরেয় এর পরে যদি যুক্ত খ থাকে তাহলে সেই স্বরেয় ধ্বনির উচ্চারণটা কিসের মতো হয়, ও ধ্বনির মতো হয়। স্বরেয় এর পরে যদি ক্ষীয় খ বা যুক্ত খ, এই যে দেখো ক্ষীয় খ থাকে, তাহলে স্বরেয় এর উচ্চারণ ও এর মতো হয়। আমরা লিখেছি অক্ষ, দক্ষ, পক্ষ, তাহলে স্বরেয়র পরে যুক্ত খ থাকলে স্বরেয় ধ্বনির উচ্চারণটা কেমন হয়ে যায়, ওর মতো হয়ে যায়। তাহলে আমরা যদি অক্ষ লিখি, এটার কিন্তু উচ্চারণ এটা হবে না, অক্ষ, এটা কিন্তু হবে না, এটা ভুল, অক্ষ হবে না, এটা ভুল, এটার উচ্চারণ হবে অক্ষ। কেমন, কারণ এই যে শেষে হচ্ছে যুক্ত খ আছে এবং আগে হচ্ছে স্বরেয় আছে, এই স্বরের উচ্চারণটা তখন ও এর মতো হয়ে যায়। একইভাবে দক্ষ যদি হয়, এটার উচ্চারণ দক্ষ হবে না, এটার উচ্চারণ হয়ে যাবে দক্ষ। কেমন, তারপরে দেওয়া আছে কক্ষ, এটার উচ্চারণ কক্ষ হবে না, এটার উচ্চারণ হয়ে যাবে কি, কক্ষ। তাহলে কি, যেহেতু স্বরেয়র পরে যুক্ত খ আছে, এই যুক্ত খ থাকার কারণে স্বরেয় ধ্বনির উচ্চারণটা কিসের মতো হয়ে যাবে, ও এর মতো হয়ে যাবে। যেমন অক্ষ, দক্ষ, কক্ষ, পক্ষ ইত্যাদি। এরপরে আমাদের যেটা থাকবে নিয়ম, সমাসবদ্ধ। হ্যাঁ, সমাসবদ্ধ কিছু শব্দের মাঝখানে স্বরেয় এর উচ্চারণটা কিসের মতো হয়ে যায়, ও এর মতো হয়ে যায়। যেমন ধরো আমরা যদি লিখি পথচারী, জনশক্তি, এগুলো কি, এগুলো হচ্ছে সমাসবদ্ধ পদ। হ্যাঁ, তারপরে এই সমাসবদ্ধ পদের মাঝখানে যে যে স্বরেয়টা থাকবে সেটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে। কেমন, তাহলে কি সমাসবদ্ধ কিছু শব্দের উচ্চারণে, সমাসবদ্ধ কিছু শব্দের উচ্চারণে স্বরেয় এর উচ্চারণ ও এর মতো হবে। কেমন, শব্দের মাঝে যে সমাসবদ্ধ কিছু শব্দের মাঝে বা শব্দের উচ্চারণে
সমাসবদ্ধ কিছু শব্দের মাঝে স্বরেয় এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন ধরো পথচারী, এই যে সমাসবদ্ধ পদের মাঝখানে পথের সঙ্গে একটা থয়ের সঙ্গে একটা স্বরেয় আছে, এইটা কিসের মতো উচ্চারণ হবে? ও এর মতো। তাহলে আমরা কি লিখবো উচ্চারণটা? পথচারী। তারপরে আছে জনশক্তি, এই নয়ের সঙ্গে একটা কি আছে? নয়ের সঙ্গে কিন্তু একটা আমাদের ও যোগ করা আছে, স্বরেও যোগ করা আছে, তাই এটার যে উচ্চারণ হবে জন শক্তি। তারপরে কি আছে? মেঘমালা, এই ঘয়ের সঙ্গে একটা কি যোগ আছে? স্বরেও যোগ আছে, যেটার উচ্চারণ কি হয়ে যাবে? ও হয়ে যাবে, মেঘমালা। তাহলে কি সমাসবদ্ধ কিছু শব্দের মাঝখানে স্বরেয় ধ্বনির উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। এটা একটা নিয়ম গেল। নিয়মগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের উদাহরণগুলো খুব দরকার। তুমি অনেক সময় উদাহরণ মনে রেখেও কিন্তু নিয়মটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। ঠিক আছে, এরপরে যেটা আছে যে জফলা যুক্ত কিছু শব্দের বানানের ক্ষেত্রে স্বরেয় ধ্বনির উচ্চারণ হয় ও এর মতো। ঠিক আছে, আচ্ছা আমরা এখানেই যদি লিখি পদ্ম, গদ্য, এগুলো খুব আমরা বলে থাকি যে পদ্ম গদ্য, কিন্তু না, এগুলোর উচ্চারণ হচ্ছে পদ্য গদ্য, কারণ এটা হচ্ছে একটা জফলা যুক্ত শব্দ, এর কারণে। তারপরে ধরো মধ্য, তাহলে কি জফলা যুক্ত শব্দে জফলা যুক্ত শব্দে স্বরেয় ধ্বনির যে উচ্চারণ সেটা কিসের মতো হবে? ও এর মতো হবে। যেমন এখানে দেয়া আছে হচ্ছে ধরো পদ্ম, এটা হচ্ছে জফলা যুক্ত শব্দ, তার আগে যে পট আছে, যে স্বরেয়টা যোগ আছে, সেটার সঙ্গে আমি ওকার যোগ করব, পদ্ম। তারপরে হচ্ছে গদ্য, গদ্য। তারপরে আছে মধ্য, ময়ের সঙ্গে একটা ওকার যোগ হবে। এই হচ্ছে আমাদের 5টি নিয়ম। কেমন? স্বরেয় ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ এখানে দেয়া হয়েছে। আমি আরেকবার তোমাদের প্রথম থেকে বলছি যে শব্দের শুরুতে স্বরেয় এর পর যদি রস্বই দীর্ঘই রস্বৌ দীর্ঘকার থাকে, তাহলে স্বরেয় ধ্বনির উচ্চারণ ও এর মতো হবে। যেমন ধরো অভিমান, তারপরে অভিধান, তারপরে আমাদের নদী, তারপরে বধূ, প্রতি, অতি ইত্যাদি। তারপরে হচ্ছে শব্দের শুরুতে স্বরেয় যদি নাবোধক অর্থে থাকে, তাহলে সেই স্বরেয় এর উচ্চারণ অবিকৃত থাকে। তার মানে কি ও এর মতো হয় না, যে স্বরেয়টা আছে সেই স্বরেয়টাই উচ্চারিত হয়। যেমন অশিক্ষিত, অকৃতজ্ঞ, অনিয়ম, অক্ষম ইত্যাদি। তারপরে কি যে স্বরেয়র পরে যদি যুক্ত খ থাকে, তাহলে সেই স্বরেয় ধ্বনির উচ্চারণটা কেমন হয়ে যায়? ও এর মতো হয়ে যায়। যেমন ধরো কক্ষ, পক্ষ, দক্ষ, কক্ষ ইত্যাদি। তারপরে সমাসবদ্ধ কিছু শব্দের ক্ষেত্রে মাঝের স্বরেয় যে থাকে সেটার উচ্চারণ ও এর মতো হয়। যেমন পথচারী, থয়ের সঙ্গে একটা স্বরেয় আছে, পথ যে বানানটা, সেটা আমরা যখন পথচারী বলবো তখন এটা হয়ে যাবে পথচারী না হয়ে যাবে পথচারী। যেমন ধরো মেঘমালা না হয়ে সেটা হয়ে যাবে মেঘমালা। তারপরে জনশক্তি না হয়ে সেটা হয়ে যাবে জনশক্তি, কারণ হচ্ছে এটা হলো একটা সমাসবদ্ধ পদ এবং এখানে যে শব্দের মাঝখানে যে স্বরেয়টা আছে এটার উচ্চারণটা ও এর মতো হবে। তারপরে লাস্ট ওয়ান যেটা আমরা শিখলাম যে জফলা যুক্ত শব্দের বানানের ক্ষেত্রে স্বরেয় ধ্বনির উচ্চারণ হবে ও ধ্বনির মতো করে। যেমন ধরো গদ্য,
তারপরে পদ্য, তারপরে মধ্য, তারপরে তথ্য ইত্যাদি। তো তোমাদেরকে যে এখানে তো আমি 5টা বললাম, এই 5টা বাদেও কিন্তু তোমরা বইয়ে অনেক পাবে। তো তোমরা তোমাদের সুবিধা মতো 5টা উদাহরণ সহ খুব সুন্দর করে মুখস্থ করবে। কেমন? তাহলে আমাদের পড়া থাকবে কি, স্বরেয় ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ ব্যাখ্যা করো। অবশ্যই তোমাদের 5টি নিয়ম থাকতে হবে এবং তাতে মোটামুটি 2টো করে তো উদাহরণ থাকতেই হবে। ঠিক আছে? যেহেতু এটা উচ্চারণ, তাই তোমাকে শব্দের বানানও লিখতে হবে এবং তুমি কিভাবে উচ্চারণ করছো সেটাও তোমাকে লিখে দেখাতে হবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।